আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের নিয়মিত আয়োজন ডেইলি স্টার নিউজ পেপারের যত ইম্পর্টেন্ট সম্পাদকীয় আছে বিশেষ লিখিত পরীক্ষার সিলেবাসের আঙ্গিকে বিশেষ করে হচ্ছে আমি এই অ্যানালাইসিসটা করি যে সিলেবাসের টপিক অনুযায়ী কোন কোন সম্পাদকীয় বা কোন কোন নিউজ আসলে প্রয়োজনীয় নিউজ পেপারে আসে। তো সেটার একটা সাপ্তাহিক অ্যানালিসিস আমি করি, অর্থাৎ প্রতি সপ্তাহে প্রতিদিনের 7 দিনের খবরাখবর নিয়ে একটা অ্যানালিসিস আমি রেগুলার করি। তো সেটারই আজকে তৃতীয় ক্লাস হবে। তো চলুন আর দেরি না করে আমরা ক্লাসে চলে যাই। লেটস স্টার্ট। আমরা প্রথম নিউজটা দেখে নিই। প্রথম সম্পাদকীয়, চ্যালেঞ্জেস টু দি রেকগনিশন অফ বাংলাদেশ জেনোসাইড। এটা 25শে মার্চ 2024 এসেছে। এটার সামারি করেছি আমি। ল্যাক অফ অ্যান ইন্টারন্যাশনাল ল or framework for genocide recognition leads to dependence on geopolitical factors and diplomatic efforts. তো বলছে যে এখানে ল্যাক অফ ইন্টারন্যাশনাল ল আর ফ্রেমওয়ার্ক, আন্তর্জাতিক আইন অথবা আন্তর্জাতিক যে ফ্রেমওয়ার্ক সেটার একটা যে ল্যাক আছে অর্থাৎ অভাব আছে জেনোসাইড রেকগনিশনের জন্য, অর্থাৎ গণহত্যার যেই স্বীকৃতি সেটার জন্য আন্তর্জাতিক আইনের একটা অভাব আছে এবং এটাই ডিপেন্ডেন্স অন জিওপলিটিক্যাল ফ্যাক্টরস অ্যান্ড ডিপ্লোম্যাটিক এফোর্টস। এবং এটা কি হচ্ছে জিওপলিটিক্যাল ফ্যাক্টরস এবং ডিপ্লোম্যাটিক কূটনৈতিক এফোর্টস, এই দুটোতে ডিপেন্ডেন্স ক্রিয়েট করছে। জেনোসাইড রেকগনিশন ইনফ্লুয়েন্সড বাই পলিটিক্যাল কনভিনিয়েন্স অ্যান্ড ইকোনমিক ইন্টারেস্ট often shaping states stances. এখন গণহত্যা যে স্বীকৃতি জেনোসাইড রেকগনিশন, এখন এটা যদি পলিটিক্যাল কনভেনিয়েন্সের মাধ্যমে যদি ইনফ্লুয়েন্সড হয়, পলিটিক্যাল কনভেনিয়েন্স মানে কি রাজনৈতিক সুবিধা এবং ইকোনমিক ইন্টারেস্ট অর্থনৈতিক স্বার্থ দ্বারা যদি ইনফ্লুয়েন্সড হয় এই জেনোসাইড রেকগনিশন, তাহলে এটা একটা দেশের স্ট্যান্স, একটা দেশের যে অবস্থান সেটা প্রভাবিত করে। ঠিক আছে, যেমন দেখেন এটার হেডিংটাই কিন্তু চ্যালেঞ্জেস টু দি রেকগনিশন অফ বাংলাদেশ জেনোসাইড, অর্থাৎ বাংলাদেশের গণহত্যার যে স্বীকৃতি সেটার যে চ্যালেঞ্জগুলো সেটাই আমরা এখন দেখছি। তো তাহলে এখানে চ্যালেঞ্জগুলো কি, যে এক হচ্ছে ইন্টারন্যাশনাল ল নাই, ইন্টারন্যাশনাল ফ্রেমওয়ার্ক নাই, আরেকটা হচ্ছে পলিটিক্যাল কনভেনিয়েন্স এবং ইকোনমিক ইন্টারেস্টের দ্বারা ইনফ্লুয়েসড হচ্ছে এবং এইটা দেশের অবস্থানকে ইনফ্লুয়েন্স করছে। 1971 the 1971 Bangladesh genocide largely disregarded by superpowers due to geopolitical factors and ideological differences. তাহলে 1971 বাংলাদেশে যে জেনোসাইডটা হয় অর্থাৎ গণহত্যা যে হয় সেটা আসলে বড় বড় যে মহা যে শক্তিগুলো আছে, এটাকে কি বলা হয়, পরাশক্তি, মহাশক্তি তো আর না, পরাশক্তি, সুপার পাওয়ার। তো এই পরাশক্তিদের দ্বারা এগুলো হচ্ছে ডিসরিগার্ডেড, মানে তারা আমলে নেয় না। কারণ কি, জিওপলিটিক্যাল ফ্যাক্টরস এবং আইডিওলজিক্যাল ডিফারেন্স, আদর্শগত পার্থক্যের কারণে এবং ভূ রাজনৈতিক এই যে জিওপলিটিক্যাল যত ফ্যাক্টর আছে এই কারণগুলোর কারণে, এই জিওপলিটিক্যাল ফ্যাক্টরগুলোর কারণে 1971 বাংলাদেশে যে জেনোসাইড হয়েছে এটা আসলে তারা পরাশক্তিগুলো আমলে নেয় না। এফোর্টস বাই ইন্টারন্যাশনাল এনজিওস অ্যান্ড অর্গানাইজেশনস লাইক Lemkin Institute, Genocide Watch and IAGS have recognized the Bangladesh genocide. তাহলে বাংলাদেশের গণহত্যাটা এই যে আন্তর্জাতিক এনজিও যেমন লেমকিন ইনস্টিটিউট, জেনোসাইড ওয়াচ এবং IAGS দ্বারা স্বীকৃত, তারা স্বীকৃতি দিয়েছে। IAGS resolution on the Bangladesh genocide face challenges in voting due to the high quorum requirements. তাহলে IAGS এর একটা রেজলিউশন ছিল যেটা বাংলাদেশের জেনোসাইডকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে, কিন্তু সেটার ক্ষেত্রে চ্যালেঞ্জ হয়েছে ভোটিংয়ে, কারণ অনেক হাই কোরাম রিকোয়ারমেন্ট ছিল, কোরামের অনেক হাই মানে অনেক উচ্চ প্রয়োজনীয়তা মানে রিকোয়ারমেন্ট ছিল, হাই কোরামের সংখ্যা অনেক বেশি ছিল, এই কারণে ভোটিংয়ের ক্ষেত্রে প্রবলেম হয়েছে। Sharmila Bose's perspective on the Bangladesh genocide contested its classification, highlighting debates over religious identity. তাহলে শর্মিলা বোসের নামে একজন ব্যক্তি আছেন, ওনার পার্সপেক্টিভ হচ্ছে বাংলাদেশের জেনোসাইড
contested is classification, highlighting debates over religious identity. উনি এর প্রকারভেদ করেছে এই বাংলাদেশ জেনোসাইডের এবং হাইলাইট করেছে কি ডিবেটস ওভার রিলিজিয়াস আইডেন্টিটি, ধর্মীয় পরিচয়ের উপরে যেসব ডিবেট হয়েছে, যেসব সংলাপ হয়েছে বা যেসব তর্ক বিতর্ক হয়েছে সেগুলো উনি হাইলাইট করেছেন। Bose's selective claims regarding the genocide, particularly regarding victims' religious identities, have drawn criticism. এখন এই শর্মিলা বোসের যে সিলেক্টিভ ক্লেম ছিল জেনোসাইডের ক্ষেত্রে, যেটা আসলে ভিকটিমের রিলিজিয়াস আইডেন্টিটির উপরে, সেটা আসলে সমালোচনা ড্র করেছে, অর্থাৎ সমালোচিত হয়েছে। Despite efforts, the Bangladesh genocide remains unrecognized by major powers and global institutions. যদিও এত এফোর্ট দেওয়ার পরেও বাংলাদেশের যে গণহত্যা সেটা কিন্তু মেজর বড় বড় যে শক্তি আছে এবং গ্লোবাল ইনস্টিটিউশন আছে তাদের দ্বারা কিন্তু আনরেকগনাইজড, এখনও স্বীকৃতি লাভ করতে পারেনি। The absence of critical scholarship on the genocide hampers its global recognition. এখন the absence of critical scholarship, এখানে স্কলারশিপ বলতে ওই বৃত্তি বোঝাচ্ছে না, এখানে স্কলারশিপ বলতে বিভিন্ন সার্ভে রিপোর্ট অর্থাৎ স্টাডি বোঝাচ্ছে। তো বলছে যে এই জেনোসাইডের উপরে স্টাডি হয়নি, প্রপার স্টাডির যে অভাব, এই কারণেই গ্লোবাল যে রেকগনিশন, ঠিক আছে, বৈশ্বিক যে স্বীকৃতি সেটা কিন্তু পাচ্ছে না, হ্যাম্পার করছে। Call for increased scholarly efforts for truth seeking, justice and reconciliation regarding the 1971 genocide. তো এই সম্পাদকীয়তে শেষমেশ বলা হয়েছে যেন আমরা ট্রুথ সিকিং, সত্যিকে বের করা, সত্য বের করার ক্ষেত্রে, জাস্টিস, তারপরে ন্যায়ের ক্ষেত্রে এবং রিকনসিলিয়েশন, এগুলোর ক্ষেত্রে 1971-এর যে জেনোসাইড সেগুলোর ক্ষেত্রে যেন স্কলারলি এফোর্টস, অর্থাৎ আমরা যেন আরও এফোর্ট দিই এই জেনোসাইডের এই যে জাস্টিস, ট্রুথ সিকিং এবং রেকনসিলিয়েশনের জন্য। তো আমরা কিন্তু পিডিএফ দুটো দিচ্ছি, একটা হচ্ছে ক্লাসের পিডিএফ পাবেন, আমি যেটা পড়াচ্ছি সেটা একটা, আরেকটা হচ্ছে মূল যে নিউজ পেপার, পুরোটা আমরা কিন্তু পিডিএফ বানিয়ে দিচ্ছি যেন আপনাদের নিউজ পেপার আবার ঘাটাঘাটি করতে না হয়, আপনারা এক জায়গাতেই পেয়ে যাচ্ছেন। তো পুরো আর্টিকেল পড়ার কিন্তু বিকল্প নেই, আমি যদিও একটা ধারণা দিচ্ছি এটা আপনার সাহস যোগাবে, বাট পুরো আর্টিকেলটা অবশ্যই আপনার পড়তে হবে, কারণ আপনার ইংরেজির দক্ষতাটা বাড়বে, আপনার ক্রিটিক্যাল রাইটিং এবিলিটিটা বাড়বে, আপনার জেনারেল নলেজ অর্থাৎ আপনি কারেন্ট নিউজটা তো বুঝতেই পারলেন, জানতে পারলেন, অনেক বেনিফিট আছে। সো এই কারণে মূল আর্টিকেলটা অবশ্যই পড়তে হবে। আমরা দুটো পিডিএফ দিচ্ছি, দুটো পিডিএফই আমাদের ক্লাসের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ইনডমিটেবল মার্চ, আমরা জানি যে মার্চ মাসে পত্রিকার শেষে সব সময় এই সময় মুক্তিযুদ্ধে কি হচ্ছিল সেটা হচ্ছে দেওয়া থাকে, তো ওইটা আমরা বাদ দিব না, মুক্তিযুদ্ধের দিনে এই দিনে কি হচ্ছিল সেটা আমরা পড়ব, ঠিক আছে। এই যে 25শে মার্চ 2024, 25শে মার্চ 1971 তাহলে কি হচ্ছিল? দ্য গেটস অফ হেল ক্যাস্ট ওপেন, তাহলে কি বলছে? দ্য গেটস অফ হেল ক্যাস্ট ওপেন মানে কি নরকের দরজা খুলে গিয়েছে। March 27, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান called for a general strike against army actions in East Pakistan. তাহলে 27শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা জেনারেল স্ট্রাইক চেয়েছে সবার জন্য, হ্যাঁ, এগেনস্ট আর্মি অ্যাকশনস ইন ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তানে যেই আর্মির বিরুদ্ধে জেনারেল একটা স্ট্রাইক উনি ডাক দিয়েছেন। স্ট্রাইক মানে কি? একটা হরতাল, তাই না? জেনারেল হরতাল, একটা সাধারণ হরতাল উনি ডাক দিয়েছেন। হি এক্সপ্রেসড কনসার্ন ওভার দি ডিলে ইন রিজলভিং দ্য ক্রাইসিস পলিটিক্যালি, তাহলে উনি বলছেন, উনি উদ্বেগ প্রকাশ করেছেন যে রাজনৈতিকভাবে এই সংকটটা কেন এখনো সলভ করা হচ্ছে না। বঙ্গবন্ধু ডিনাউন্সড অ্যাটেম্পটস টু ডিভাইড বাঙালিজ অ্যান্ড মহাজিরস, তাহলে বঙ্গবন্ধু বাঙালি এবং মহাজিরসদের মধ্যে বিভেদ তৈরি করার যে অ্যাটেম্প সেটা উনি
ডিনাউন্স করেছেন। ডিনাউন্স মানে কি? নিন্দা করা। হি reiterated that all residents of Bangladesh were part of the struggle for emancipation. উনি আরও বলেছেন, reiterate মানে কি? পুনরায় উচ্চারণ মানে জোর দিয়ে বলেছেন যে বাংলাদেশের সকল নাগরিক, এই যে রেসিডেন্টস, বাংলাদেশের সকল বাসিন্দাই হচ্ছে এই সংগ্রামের একটা অংশ, মুক্তির যে সংগ্রাম, ঠিক আছে, মুক্তিযুদ্ধ বা মুক্তির স্বাধীনতার সেই সংগ্রাম, সেটার একটা অংশ। দ্য ডেডলিয়েস্ট night March 25 to 26 marked the beginning of Operation Searchlight. তাহলে সবচেয়ে কালো রাত ওই মার্চের 25 তারিখ মার্ক দি বিগিনিং অফ অপারেশন সার্চলাইট। তাহলে অপারেশন সার্চলাইট শুরুটাই হচ্ছে 25শে মার্চের কালো রাত। Troops initiated the indiscriminate attacks resulting in widespread devastation and casualties. তাহলে মিলিটারিরা কি করেছে? ইনডিসক্রিমিনেট, নির্বিচারে আক্রমণ করেছে এবং রেজাল্টিং ইন ওয়াইডস্প্রেড, ব্যাপক ডিভাস্টেশন, অ্যান্ড ক্যাজুয়ালিটিস, ব্যাপক হতাহত এবং ব্যাপক ক্ষয়ক্ষতির পরিণাম হয়েছে। ঢাকা ইনক্লুডিং এরিয়াস লাইক ফার্মগেট, পিলখানা, রাজারবাগ অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটি ওয়াজ হেভিলি টার্গেটেড। তাহলে সবচেয়ে বেশি টার্গেট করেছে কি? ঢাকার এবং ফার্মগেট এলাকা, পিলখানা, রাজারবাগ এবং ঢাকা ইউনিভার্সিটি এলাকা, এগুলো হচ্ছে টার্গেট করা হয়েছে। নটোরিয়াস ওয়ার ক্রাইমস ইনক্লুডিং রেপ, আর্সন অ্যান্ড এক্সট্রা জুডিশিয়াল কিলিংস ওয়ার কমিটেড। সবচেয়ে খারাপ কুখ্যাত ওয়ার ক্রাইম মানে কি? যুদ্ধ অপরাধ, যেমন ধর্ষণ, অগ্নিকাণ্ড এবং এক্সট্রা জুডিশিয়াল, বিচার বহির্ভূত কিলিংস, হত্যা, এগুলো হচ্ছে কমিট করা হয়েছে, অর্থাৎ এগুলো সংঘটিত করা হয়েছিল। ঢাকা উইটনেসড এক্সটেন্সিভ বার্নিং, লুটিং অ্যান্ড ভায়োলেন্স পার্টিকুলারলি ইন হিন্দু ডমিনেটেড এরিয়াস। তাহলে ঢাকার মধ্যে এক্সটেন্সিভ বার্নিং, অনেক পোড়ানো হয়েছে, লুটতরাজ করা হয়েছে, ভায়োলেন্স, সহিংসতা, এবং পার্টিকুলারলি যে হিন্দু ডমিনেটেড এরিয়া, যেসব জায়গায় হিন্দুরা বেশি, সেই সব জায়গায় এই পোড়ানো, লুটতরাজ এবং সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ অ্যারেস্টেড জাস্ট বিফোর ডিক্লেয়ারিং দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। তাহলে এই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার জাস্ট একটু আগেই বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করা হয়েছিল। His message declaring East Pakistan as the People's Republic of Bangladesh was broadcasted globally. তাহলে বৈশ্বিকভাবে এটা ব্রডকাস্ট করা হয়েছিল, তার যে মেসেজ যে বাংলাদেশ, পূর্ব পাকিস্তান যে এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সেটা ঘোষণাটা গ্লোবালি কিন্তু ব্রডকাস্ট হয়েছিল। পরের সম্পাদকীয়টা দেখি। দি শ্যাডো লাইন্স অফ বাংলাদেশ বার্থ। তাহলে বাংলাদেশের জন্মের যে যত শ্যাডো লাইন আছে, এটা 26শে মার্চের খবর, 26শে মার্চ 2024। The struggle for independence in Bangladesh was marked by immense sacrifices and challenges. তাহলে বাংলাদেশের যেই স্বাধীনতার যে সংগ্রাম, সেটা মার্কড ছিল কি দ্বারা? ইমেন্স, অনেক স্যাক্রিফাইস, ইমেন্স, হ্যাঁ, আত্মত্যাগ, গভীর আত্মত্যাগ এবং অনেক চ্যালেঞ্জের দ্বারা মার্কড ছিল হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম। The brutality faced by Palestinians resisting occupation reflects the difficulties faced by Bangladeshis in 1971. এখন বলছে প্যালেস্টিনিয়ান যারা, তারা যেসব ব্রুটালিটি, তারা যেসব নির্মমতা ফেস করছে, ঠিক একইভাবে ওই 1971-এ বাংলাদেশিরাও ফেস করেছিল। তো এটা তুলনা করছে আর কি এই প্যালেস্টিনিয়ানদের সাথে 1971-এর বাংলাদেশিদের সাথে। Bangladesh emerged as an independent nation after a 9-month-long struggle against a well-equipped professional army. Bangladesh emerged as an independent nation. বাংলাদেশ যা একটা স্বাধীন নেশন হিসেবে জন্মগ্রহণ করে 9 মাসের রক্তক্ষয়ী, 9 মাসের যে লং একটা স্ট্রাগল, এবং এগেইনস্ট এ ওয়েল ইকুইপড প্রফেশনাল আর্মি, খুবই ওয়েল ইকুইপড একটা প্রফেশনাল আর্মির এগেনস্টে বাঙালিরা জিতেছে, এটাই বলছে। দিস কান্ট্রি অ্যাড্রেসড আইডেন্টিটি ইস্যুজ স্টেমিং ফ্রম ইটস কলোনিয়াল পাস্ট আপন গেইনিং ইন্ডিপেন্ডেন্স।
কারণ এই দেশটা আইডেন্টিটি ইস্যুস দ্বারা অ্যাড্রেস করেছে, চিহ্নিত করেছে, স্টেমিং ফ্রম ইস কলোনিয়াল পাস্ট। স্বাধীনতার পরে ঔপনিবেশিক যে অতীত আছে সেই অতীত থেকে কিছু আইডেন্টিটি আমাদের ইস্যুস, আমাদের পরিচয়ের একটা ইস্যু তৈরি হয়, সেগুলো ফেস করেছে বাংলাদেশ। হিস্টোরিক্যাল ইভেন্টস লাইক the partition of Bengal in 1947 and the language movement of 1952 influenced the emergence of Bangladesh. তাহলে ঐতিহাসিক ঘটনা যেমন বাংলার যেই পার্টিশন 1947-এর যে বিভক্তি এবং ভাষা আন্দোলন 1952-র যে ভাষা আন্দোলন, সেটা কিন্তু বাংলাদেশের যে উত্থান হলো সেটা ইনফ্লুয়েন্স করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান played a crucial role in unifying the nation and advocating for provincial autonomy. তাহলে বলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা ক্রুশিয়াল রোল, খুবই গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করেছে পুরো জাতিকে একত্র করার জন্য, ইউনিফাইং দ্য নেশন অ্যান্ড অ্যাডভোকেটিং দ্য প্রভিনশনাল অটোনমি, এবং উনি প্রাদেশিক স্বায়ত্তশাসন চেয়েছিলেন। The 6-point demand for provincial autonomy led to political unrest and subsequent ন্যাশনাল ইলেকশন। 6 দফা ছিল যে প্রাদেশিক স্বায়ত্তশাসনের, সেটাই কিন্তু পলিটিক্যাল আনরেস্ট তৈরি করেছিল, রাজনৈতিক অস্থিরতা তৈরি করেছিল, যে প্রাদেশিক স্বায়ত্তশাসনের যে 6 দফা চেয়েছিল, এবং সাবসিকুয়েন্ট ন্যাশনাল ইলেকশন, এবং এর পরবর্তীতে যত জাতীয় নির্বাচন হয়। Despite overwhelming support for Bangabandhu's party, Pakistani rulers attempted to subvert the democratic process. যদিও বঙ্গবন্ধুর যে দল, বঙ্গবন্ধুর দলের জন্য অনেক ওভারওয়েলমিং, অনেক সাপোর্ট ছিল, কিন্তু তারপরও পাকিস্তানি যত রুলার আছে, পাকিস্তানি যত শাসকরা ছিল, তারা সাবভার্ট করেছে ডেমোক্রেটিক প্রসেস, গণতান্ত্রিক যে প্রক্রিয়াটা, সেটা সাবভার্ট মানে কি, সেটাকে দমন করার চেষ্টা করেছিল। দ্য পাকিস্তানি মিলিটারি আনলিশড এ জেনোসাইডাল ক্যাম্পেইন ইন 1971 লিডিং টু ইমেন্স লস অফ লাইফ। পাকিস্তানি মিলিটারিরা কী করলো, 1971-এ জেনোসাইডাল গণহত্যার একটা ক্যাম্পেইন চালু করলো, এবং অনেক ইমেন্স লস অফ লাইফ, অনেক জীবনের ক্ষতি হয়, মানে অনেক জীবন আমরা হারাই। India's intervention tipped the balance of power, ultimately leading to Bangladesh victory and independence. ইন্ডিয়া যে ইন্টারভেনশন করেছিল, অর্থাৎ ইন্ডিয়ার যে হস্তক্ষেপ, সেটাই আসলে ব্যালেন্স অফ পাওয়ার, ক্ষমতার যে ব্যালেন্সটা, সেটা আসলে নড়িয়ে দিয়েছিল, এবং বাংলাদেশের জয় এনশিওর করেছিল, বাংলাদেশের স্বাধীনতাটা এনে দিয়েছিল ইন্ডিয়ার হস্তক্ষেপ। Bangladesh's journey serves as inspiration for nations striving for freedom and self-determination in the face of historical challenges. বাংলাদেশের যে যত জার্নিটা, বাংলাদেশের যেই যাত্রাটা, এটা আসলে একটা অনুপ্রেরণামূলক একটা গল্পের মতো, কারণ অন্যান্য জাতির জন্য যারা আসলে স্বাধীনতা চায়, যারা সেলফ ডিটারমিনেশন, আত্মনির্ধারণের ক্ষমতাটা চায়, হ্যাঁ, যত হিস্টোরিক্যাল চ্যালেঞ্জ আছে, তো চ্যালেঞ্জের মুখে যারা পড়ে এই স্বাধীনতা নিয়ে এবং আত্মনির্ধারণের ক্ষমতা নিয়ে, তাদের জন্য বাংলাদেশের যাত্রাটা একটা খুবই অনুপ্রেরণামূলক একটা যাত্রা। The Liberation War became a center of big power rivalry. এটা হচ্ছে 26 মার্চ 2024-এর খবর। তাহলে বুঝতে হবে 26 মার্চের খবর কিন্তু সব এই রিলেটেড হবে, আমাদের স্বাধীনতা সংগ্রাম রিলেটেড হবে। তো এটাও তাই। দেখেন, দ্য লিবারেশন ওয়ার বিকেম এ সেন্টার অফ বিগ পাওয়ার রাইভেলরি। তাহলে মুক্তিযুদ্ধটা হয়ে গেছিল বিগ পাওয়ার রাইভেলরি, ক্ষমতার অনেক রাইভেলরি, মানে কি শত্রুতা আর কি, বড় বড় শক্তিদের শত্রুতার একটা বিষয় হয়ে গেছিল মুক্তিযুদ্ধ। এখন আমরা দেখি ভিতরে কি আছে। ওয়েস্ট পাকিস্তানি লিডারশিপস রিফিউজাল টু অনার দি পিপলস ভার্ডিক্ট ফর ট্রান্সফারিং পাওয়ার টু দি আওয়ামী লীগ স্পার্কড দি কনফ্লিক্ট।
তাহলে ওয়েস্ট পাকিস্তানিজ রিফিউজাল to honor the people's verdict for transferring power to the Awami League sparked the conflict. পশ্চিম পাকিস্তানরা দিবে না এই যে পিপলস ভার্ডিক্ট, মানুষের জনসাধারণের যে রায় সেটাকে সম্মান করতে চায়নি দেখেই, ক্ষমতা হস্তান্তর করবে না দেখেই কিন্তু এই যে আওয়ামী লীগকে ক্ষমতা দিবে না, এই কারণেই কনফ্লিক্ট, সংঘর্ষটা কিন্তু তৈরি হয়। এটাই বলছে পশ্চিম পাকিস্তানি রিফিউজ করেছে, পশ্চিম পাকিস্তানি আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তর করবে না, এই কারণেই সংঘর্ষটা হয়। বাংলাদেশের স্ট্রাগল ফর ডেমোক্রেটিক রাইটস faced military action from West Pakistan and leading to the resistance and a snowball effect regionally and globally. তাহলে বলছে বাংলাদেশের যেই সংগ্রাম, গণতান্ত্রিক যে সংগ্রামটা, গণতান্ত্রিক অধিকারের জন্য যে সংগ্রামটা করেছে সেটা আসলে ওয়েস্ট পাকিস্তানের সৈন্যদের দ্বারা সেটা তারা ফেস করেছে, এবং লিডিং টু রেজিস্ট্যান্স অ্যান্ড এ স্নোবল ইফেক্ট রিজনালি অ্যান্ড গ্লোবালি। এবং এটাই দেখা গেছে যে বাঙালিরা কি করেছে, রেজিস্ট্যান্স করেছে, বাধা দিয়েছে, এবং এটা একটা স্নোবল ইফেক্ট হয়েছে আন্তর্জাতিকভাবে, মানে গ্লোবালি, বৈশ্বিকভাবে এবং আঞ্চলিকভাবেও। স্নোবল ইফেক্ট মানে কি, ওই যে একটা ছোট বিষয় গড়িয়ে 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 অনেক বড় বিষয় হয়ে যাওয়া, ঠিক আছে। Geopolitically, the conflict initially started within Pakistan and Bangladesh but evolved into a regional and global issue. ভূরাজনৈতিকভাবে এটা শুরু হয়েছিল কোথায়, পাকিস্তান এবং বাংলাদেশে, বাট ইভলভড ইনটু এ রিজিওনাল অ্যান্ড গ্লোবাল ইস্যু। কিন্তু আস্তে আস্তে এটা কি হয়েছে, একটা আঞ্চলিক এবং একটা বৈশ্বিক একটা ব্যাপারে পরিণত হয়েছে। The US amid Vietnam War withdrawal and countering the Soviet Union supported West Pakistan strategically, disregarding the humanitarian crisis. আমেরিকা এই যে প্রথমে যেটা হয়েছে ভিয়েতনাম ওয়ারের উইথড্রয়াল এর মাঝখানে এবং সোভিয়েত ইউনিয়নকে কাউন্টার করছিল তখন, ঠিক আছে। আমেরিকা তখন হচ্ছে ভিয়েতনাম ওয়ারকে হচ্ছে উইথড্রয়াল করছিল, ভিয়েতনাম ওয়ার হেরে সে উইথড্র করছিল এবং তখন সোভিয়েত ইউনিয়নকে কাউন্টার করছিল আমেরিকা। তো এর মধ্যে সে ওয়েস্ট পাকিস্তান, পশ্চিম পাকিস্তানকে কৌশলগতভাবে সাপোর্ট করে, যেটা এই যে আমাদের মানবিক যে ক্রাইসিস সংকটটা চলছিল সেটা সে ইগনোর করে, অর্থাৎ সে অবহেলা করে, সে এটা দেখে না। মানবিক যে সংকটটা চলছিল সেটা কিন্তু সে ডিসরেগার্ড করে। China sought recognition on the global stage and meditated between the US and Pakistan, aligning with them diplomatically. চায়না কি করলো, গ্লোবাল স্টেজে একটা স্বীকৃতি চাইলো এবং মেডিটেটেড বিটুইন দ্য ইউএস অ্যান্ড পাকিস্তান এবং আমেরিকার মাঝখানে মধ্যস্থতা করে এবং কূটনৈতিকভাবে অ্যালাইন করে, কূটনৈতিকভাবে তাদের সাথে থাকে চায়না। India, facing the US-China-Pakistan axis, strengthened ties with the Soviet Union to counterbalance. ইন্ডিয়া কি করলো, যখন দেখলো ইউএসএ, চায়না এবং পাকিস্তান এই তিনটা এক হয়ে গিয়েছে, তখন ইন্ডিয়া সোভিয়েত ইউনিয়নের সাথে আরও সম্পর্কটা জোরদার করলো যাতে কাউন্টার ব্যালেন্স করতে পারে। অর্থাৎ একদিকে আমেরিকা, চায়না, পাকিস্তান, আর আরেকদিকে সোভিয়েত ইউনিয়ন। তো ইন্ডিয়া হচ্ছে সোভিয়েত ইউনিয়নের সাথে সম্পর্কটা জোরদার করে। Bangladesh's independence was driven by its people with India's support against the alliance. And বাংলাদেশের স্বাধীনতা ছিল হচ্ছে আসলে তার বাংলাদেশের জনগণের দ্বারা হয়েছে, আর ইন্ডিয়ার সাপোর্ট পেয়েছে, এটাই ইন্ডিয়ার সাপোর্ট এগেনস্ট দ্য অ্যালায়েন্স। ইন্ডিয়ার সাপোর্টটা পাওয়ার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা আসলে ড্রিভেন বাই ইটস পিপল, মানে জনসাধারণের দ্বারাই বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। পোস্ট ওয়ার বাংলাদেশ ফোকাসড অন ইস্টাবলিশিং ইটসেলফ ডিপ্লোম্যাটিক্যালি, ওভারকামিং চ্যালেঞ্জেস অফ রেকগনিশন অ্যান্ড নেগেটিভ পারসেপশনস। যুদ্ধের পরে বাংলাদেশ কি করেছে, কূটনৈতিকভাবে নিজেকে স্থাপন
ইস্টাবলিশ করার ক্ষেত্রেও চ্যালেঞ্জ ফেস করেছে, যেমন নেগেটিভ স্বীকৃতি দিতে চায়নি, স্বীকৃতির একটা অভাব ছিল, এবং নেগেটিভ পারসেপশন, একটা নেগেটিভ পারসেপশন তৈরি হয়েছিল অন্যান্য দেশের মধ্যে বাংলাদেশকে নিয়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান's leadership and diplomatic acumen were instrumental in establishing বাংলাদেশ গ্লোবালি। তাহলে বঙ্গবন্ধুর যেই লিডারশিপ ছিল, ওনার যে নেতৃত্ব এবং ডিপ্লোম্যাটিক কূটনৈতিক যেই অ্যাকুমেন, কূটনৈতিক যেই একটা প্রখরতা ছিল, কূটনৈতিক যেই তার যে চৌকস যে একটা ছিল, কূটনৈতিক যে ক্ষমতা ছিল, সেটা ছিল হচ্ছে ইনস্ট্রুমেন্টাল ইন এস্টাবলিশিং বাংলাদেশ গ্লোবালি। বাংলাদেশকে বৈশ্বিকভাবে এস্টাবলিশ করার জন্য একটা ইনস্ট্রুমেন্টাল ব্যাপার ছিল, মানে সেটা খুবই জরুরি ছিল এই বঙ্গবন্ধুর নেতৃত্ব এবং কূটনৈতিক যেই ক্ষমতা। Reflecting on the genocide and geopolitical complexities, Bangladesh seeks recognition and aims to align its aspirations with the international community. বলছে রিফ্লেক্টিং অন দ্য জেনোসাইড, বাংলাদেশের যে গণহত্যা সেটার উপরে চিন্তা ভাবনা করে এবং জিওপলিটিক্যাল যে কমপ্লেক্সিটি, যা যে ভূ রাজনৈতিক যত জটিলতা আছে সেগুলো চিন্তা ভাবনা করে বাংলাদেশ আসলে এখন স্বীকৃতি চায় এবং এইমস টু অ্যালাইন ইটস অ্যাসপিরেশনস উইথ দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি। বাংলাদেশ এখন আন্তর্জাতিক যে মহল সেটার সাথে এর যত অ্যাসপিরেশন আছে, তার যত ইচ্ছা উচ্চাশা আছে, সেগুলো অ্যালাইন করতে চাচ্ছে বাংলাদেশ। আপহোল্ডিং প্রিন্সিপলস অফ ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড সোশ্যাল ইগালিটারিয়ানিজম, বাংলাদেশ এইমস টু স্ট্রেংথেন ইটসেলফ অন দি গ্লোবাল স্টেজ। তাহলে বাংলাদেশের মূলনীতি হচ্ছে ডেমোক্রেসি, গণতন্ত্র, হিউম্যান রাইটস মানবাধিকার এবং সোশ্যাল ইগালিটারিয়ানিজম। ইগালিটারিয়ানিজম মানে কি? সামাজিক, সোশ্যাল ইগালিটারিয়ানিজম, সামাজিক যেই সমতা, সবার জন্য সমান হচ্ছে ইগালিটারিয়ানিজম। তো সেগুলো হচ্ছে বাংলাদেশের মূলনীতি এবং বাংলাদেশ এইমস টু স্ট্রেংথেন ইটসেলফ অন গ্লোবাল স্টেজ। বাংলাদেশ এইসব মূলনীতির উপরে দাঁড়িয়ে গ্লোবাল স্টেজে নিজেকে শক্তিশালী করে উঠতে চাচ্ছে। তো ঠিক আছে, আমরা পরের সম্পাদকীয়টা চলে যাই। ইনডমিটেবল মার্চ। তাহলে আজকে হচ্ছে 26শে মার্চ 2024। তাহলে এই 26শে মার্চ 2024-এ অর্থাৎ 1971-এ 26শে মার্চে কি হচ্ছিল? ঠিক আছে, ইনডমিটেবল মার্চ, বঙ্গবন্ধু ডিক্লেয়ার্স ইন্ডিপেন্ডেন্স। তাহলে বঙ্গবন্ধু কি করলো? স্বাধীনতার ঘোষণা করে দিল। March 26, 1971, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান declared the independence of Bangladesh via a broadcast from স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। তাহলে 26শে মার্চ 1971-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করলেন? বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে। He called upon the people of Bangladesh to resist the occupation army until final victory is achieved. উনি বাংলাদেশের জনগণের উপরে আহ্বান জানালেন যেন হানাদার বাহিনীকে রেজিস্ট করতে, বাধা দিতে, যতক্ষণ না ফাইনাল ভিক্টরি, চূড়ান্ত যে জয় লাভ না হওয়া পর্যন্ত যেন তারা, বাংলাদেশের মানুষ যেন পাকিস্তানি হানাদার বাহিনীকে যেন বাধা দেয়, রেজিস্ট করে। শেখ মুজিবুর রহমান ওয়াজ অ্যারেস্টেড অ্যান্ড টেকেন টু অ্যান আননোন লোকেশন। তাহলে শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হলো এবং নিয়ে যাওয়া হলো একটি অজানা একটা জায়গায়। পাকিস্তান প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাস্টিফাইড মিলিটারি অ্যাকশন ব্র্যান্ডিং শেখ মুজিবুর রহমানস মুভমেন্ট অ্যাজ ট্রিজন। তাহলে পাকিস্তানের যে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান কি করলেন? মিলিটারি অ্যাকশনটাকে, সেনাদা এই যে সৈন্যের মাধ্যমে যেসব অ্যাকশন তারা নিয়েছে তো সেটা জাস্টিফাই করলেন যে না, এটা ঠিক আছে, এবং উনি শেখ মুজিবুর রহমানকে একটা রাষ্ট্রদ্রোহী হিসেবে উনি ওনার আন্দোলনটাকে একটা রাষ্ট্রদ্রোহিতা হিসেবে উনি ব্র্যান্ডিং করলেন। ইয়াহিয়া খান ব্যান্ড অল পলিটিক্যাল অ্যাক্টিভিটিস অ্যান্ড কমপ্লিটলি আউটলড আওয়ামী লীগ। ইয়াহিয়া খান কি করলেন? যত রাজনৈতিক কার্যকলাপ আছে সব ব্যান করে দিলেন এবং সম্পূর্ণ আইন আওয়ামী লীগকে পুরোটাই বেআইনি হিসেবে ঘোষণা করলেন।
কমপ্লিট প্রেস সেন্সরশিপ ওয়াজ ইম্পোজড বাই ইয়াহিয়া খান। ইয়াহিয়া খান কি করলেন, পুরোই প্রেস সেন্সরশিপ অর্থাৎ সংবাদ মাধ্যমও উনি সেন্সর করে দিলেন। ভুট্টো রিটার্নড টু কারাচি অ্যান্ড এক্সপ্রেসড রিলিফ দ্যাট পাকিস্তান ওয়াজ সেভড। তাহলে কারাচিতে ভুট্টো ফেরত আসলেন এবং উনি হাফ ছেড়ে বাঁচলেন যে হ্যাঁ পাকিস্তান এখন সেভ হয়েছে, উনি রিলিফ আর কি মুক্তি পাইলেন যে পাকিস্তান সেভ। ব্রিটিশ জার্নালিস্ট সাইমন ড্রিং evaded capture and reported on the genocide in Dhaka on March 29, 1971. তাহলে ব্রিটিশ জার্নালিস্ট সাইমন ড্রিং হচ্ছে পালিয়েছে এবং রিপোর্ট করে দিয়েছে যে বাংলাদেশে যে গণহত্যা হয়েছে, ঢাকাতে যে গণহত্যা হয়েছে 29শে মার্চ 1971-এ। Dhaka witnessed small arms fire, shelling and troop movements on March 26 in 1971, leading to high civilian casualties and severed communications. তাহলে ঢাকা কি করলো, ছোট ছোট অনেক আর্মস ফায়ার হলো, শেলিং হলো এবং ট্রুপ মুভমেন্ট হয়েছে এই 26 তারিখে 1971, এবং অনেক হাই সিভিলিয়ান ক্যাজুয়ালিটিস, জনসাধারণের অনেক ক্ষয়ক্ষতি হলো এবং যত কমিউনিকেশন সব কেটে গেল। তো এগুলো এই ঘটনা ঘটছিল হচ্ছে 26শে মার্চ ঢাকাতে। এখন আমরা দেখব 27শে মার্চের খবর, সেটা হচ্ছে ইনডোমিটেবল মার্চ আর্চার কে ব্লাড সিচুয়েশন রিপোর্ট। এটা এসেছে 27শে মার্চ। 27শে মার্চের 2024-এর খবর এটা। আচ্ছা, March 27, 1971, American Consul General Archer K. Blood reports on the brutal crackdown by the Pakistani military on Bengali nationalists in Dhaka, including burning houses and targeting innocent people, especially in Hindu areas. তাহলে 27শে মার্চ 1971-এ আমেরিকান কনসুল জেনারেল আর্চার কে ব্লাড হচ্ছে উনি রিপোর্ট করলেন ব্রুটাল ক্র্যাকডাউন বাই পাকিস্তানি মিলিটারি অন বাঙালি ন্যাশনালিস্ট ইন ঢাকা। বাঙালি যত জাতীয়তাবাদ আছে ঢাকাতে সেগুলো সবার উপরে ব্রুটাল ক্র্যাকডাউন, পাকিস্তানি আর্মির ব্রুটাল একটা নিষ্ঠুর একটা ক্র্যাকডাউন হয় এবং বার্নিং হাউসেস মানে ঘরবাড়ি পুড়িয়ে দেয় এবং টার্গেটিং ইনোসেন্ট পিপুল স্পেশালি হিন্দু এরিয়াস, হিন্দু এলাকাতে যত নিরপরাধ মানুষ আছে তাদেরকে টার্গেট করা হয়। Thousands of Bengalis flee the city seeking shelter from the violence. হাজার হাজার বাঙালি হচ্ছে শহর ছেড়ে পালিয়ে যায় এই সহিংসতা থেকে বাঁচার জন্য, আশ্রয় খোঁজার জন্য। ব্রায়ান বেল, a public affairs officer, witnesses widespread destruction in Dhaka, including razed buildings, leveled police barracks, damaged halls and demolished landmarks like the Central Shahid Minar. তাহলে একটা পাবলিক অ্যাফেয়ার্স অফিসার ব্রায়ান বেল উনি হচ্ছে ঢাকাতে ওয়াইড স্প্রেড ডিস্ট্রাকশন দেখলেন, ব্যাপক ক্ষয়ক্ষতি উনি দেখলেন, যেমন রেজড বিল্ডিংস মানে কি ভেঙে গেছে বিল্ডিং এমন, লেভেলড পুলিশ ব্যারাক একদম সমতল হয়ে গেছে, এবং ড্যামেজড হলস এবং ডেমলিশড ল্যান্ডমার্কস যেমন কেন্দ্রীয় শহীদ মিনার, এগুলো কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারও ভেঙে ফেলা হয়েছে। মেজর জিয়াউর রহমান মেক্স এ হিস্টোরিক রেডিও ব্রডকাস্ট ডিক্লেয়ারিং দ্য এস্টাবলিশমেন্ট অফ দি ইন্ডিপেন্ডেন্ট পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, আর্জিং বাঙালিস টু রেজিস্ট দ্য ওয়েস্ট পাকিস্তান আর্মি। এখানে দেখেন মেজর জিয়াউর রহমান একটা ঐতিহাসিক ব্রডকাস্ট করে যে ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের যে স্থাপনা হয় এবং বাঙালিদেরকে উনি আর্জ করেন, বাঙালিদেরকে আহ্বান জানান যেন আমরা ওয়েস্ট পাকিস্তান আর্মিকে যেন বাধা দিই, পশ্চিম পাকিস্তান আর্মিকে যেন বাধা দেয় বাঙালি, সেই আহ্বান করেন। Indian Prime Minister Indira Gandhi condemns the military imposition of martial law in East Pakistan, describing it as meeting unarmed people with tanks and lamenting the lost opportunity for Pakistan to strengthen itself. এখন ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী কি করলেন, উনি মিলিটারি ইম্পোজিশন অফ মার্শিয়াল ল
এই যে পূর্ব পাকিস্তানে যে একটা মার্শাল ল দেওয়া হয়, চাপিয়ে দেওয়া হয়, সেটা উনি নিন্দা জানান এবং ডিসক্রাইবিং ইট মিটিং আরাউন্ড পিপল উইথ ট্যাঙ্কস, বলছে যে একটা নিরস্ত্র মানুষের উপরে ট্যাঙ্কের মাধ্যমে ঝাঁপিয়ে পড়া, এটা উনি নিন্দা জানান এবং ল্যামেন্টিং দ্য লস্ট অপরচুনিটি ফর পাকিস্তান টু স্ট্রেংথেন ইটসেলফ, পাকিস্তান নিজেকে আরও শক্তিশালী করতে পারতো, এটা একটা এই সুযোগটা পাকিস্তান হারিয়ে ফেলেছে, এটাই উনি নিন্দা জানান ইন্দিরা গান্ধী। ঠিক আছে, পরের খবর আমরা দেখি। কনসিস্টেন্টলি ইনকনসিস্টেন্ট, দ্য ইউএস ক্রেডিবিলিটি হ্যাংস ইন দ্য ব্যালেন্স, এটা এসেছে মার্চ 28, 28 মার্চ 2024। 28 মার্চের খবর এখন আমরা দেখব। এখানে ইউএসের যে কনসিস্টেন্টলি ইনকনসিস্টেন্ট মানে কি, তারা একদম নিয়মিতভাবে অনিয়মিত থেকেছে, এটাই বোঝাচ্ছে। ইউএসএস ক্রেডিবিলিটি হ্যাংস ইন দ্য ব্যালেন্স, তাহলে আমেরিকার যে নির্ভরযোগ্যতা সেটা আসলে ঝুলছে, ঝুলন্ত অবস্থায় আছে। The US frequently reverses its foreign policy decision, prioritizing economic and security interests over human rights and democracy. বলছে আমেরিকা frequently reverses its foreign policy decision, এর ফরেন পলিসি ডিসিশন চেঞ্জ করে আমেরিকা। কিভাবে? অগ্রাধিকার দেয় হচ্ছে অর্থনৈতিক এবং নিরাপত্তা যে স্বার্থ আছে, যখন হিউম্যান রাইটস এবং ডেমোক্রেসির এগেনস্টে, অর্থাৎ মানবাধিকার এবং গণতন্ত্রের উপরে যখন দেখে যে অর্থনৈতিক এবং নিরাপত্তার যে স্বার্থ সেটা যখন চলে আসে, তখন প্রায়োরিটাইজ করে হচ্ছে আমেরিকা, কি করে, তার ফরেন পলিসি চেঞ্জ করে, যখন দেখে যে না, তার অর্থনৈতিক স্বার্থ এবং নিরাপত্তার স্বার্থটা আগে এবং গণতন্ত্র এবং মানবাধিকার পরে। The recent examples include its handling of elections in Bangladesh, where it criticized the process but pursued deeper ties regardless. বলছে নতুন একটা এক্সাম্পল, খুবই রিসেন্ট একটা এক্সাম্পল হতে পারে যে বাংলাদেশের ইলেকশন, বাংলাদেশের যে নির্বাচন হলো, সে কি করলো, প্রথমে এটা ক্রিটিসাইজ করলো, নির্বাচনের যে প্রক্রিয়াটা সেটাকে সে সমালোচনা করলো ঠিকই, কিন্তু তারপরে পারসুট ডিপার টাইজ রেগার্ডলেস, তখন তারপরে সে ঠিকই একটা আরও গভীর বন্ধন চাইল। Despite touting human rights globally, the US's action in the Middle East, particularly regarding Israel and Palestine, undermine its credibility. বলছে যদিও পুরো বিশ্বে সে হিউম্যান রাইটস অর্থাৎ মানবাধিকারকে নিয়ে টাউট করে, টাউট মানে আমরা যে গালি দিই ও একটা টাউট, ওইটা কিন্তু না, এইখানে টাউট মানে হচ্ছে দেখানো, যে মানে মার্কেটিং করা, যে দেখো দেখো আমি মানবাধিকারের প্রতীক, আমি হচ্ছে মানবাধিকারের হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভোকেট, তো এটা মানে শো করা আর কি। তো বলছে যে পুরো বৈশ্বিকভাবে যদিও হিউম্যান রাইটসকে টাউট করে আমেরিকা, তারপরও আমেরিকার যে অ্যাকশন এই যে মধ্যপ্রাচ্যে এবং বিশেষ করে ইসরায়েল এবং প্যালেস্টাইনের ক্ষেত্রে, এটা তার ক্রেডিবিলিটি আন্ডারমাইন করে, যে তার বিশ্বাসযোগ্যতা আসলে ওইখানেই কিন্তু বোঝা যায়, বিশ্বাসযোগ্যতা কমে যায়, যে সে তার যে অ্যাকশনগুলো মধ্যপ্রাচ্যে, এই কারণে সে যতই দেখাক যে সে মানবাধিকারে বিশ্বাসী, আসলে তার বিশ্বাসযোগ্যতা থাকে না। The US supports Israel despite accusation of genocide against Palestinians, which damages its image as a champion of human rights. তো বলছে আমেরিকা যে ইসরায়েলকে সাপোর্ট করে, যে এই যে এক প্যালেস্টিনিয়ানদের বিরুদ্ধে গণহত্যার যেই অ্যাকুজেশন আছে, গণহত্যার যেই আরোপগুলো আছে, সেখানে আমেরিকা যে ইসরায়েলকে সাপোর্ট করে, আবার এই সাপোর্ট করাটাই হচ্ছে তার যে হিউম্যান রাইটসের চ্যাম্পিয়ন, এই ইমেজটাকে কিন্তু খর্ব করে, এটাই ড্যামেজ করে ফেলে তার যে ইমেজ আছে হিউম্যান রাইটসের, সে অ্যাডভোকেট, হিউম্যান রাইটসের চ্যাম্পিয়ন, এটাকে কিন্তু ড্যামেজ করে ফেলে, কারণ সে ইসরায়েলকে সাপোর্ট করছে এই গণহত্যার ক্ষেত্রে। Inconsistencies in US advocacy for democracy are evident
in its treatment of India, Pakistan and Bangladesh, prioritizing strategic interests over democratic norms. তো বলছে যে আমেরিকার যে অ্যাডভোকেসি ফর ডেমোক্রেসি, আমেরিকার যে গণতন্ত্রকে নিয়ে যে একটা যে অ্যাডভোকেসি, সেটা সেক্ষেত্রেও দেখা গেছে যে ইনকনসিস্টেন্সি আছে, অর্থাৎ কিছু অসমতা আছে, মানে যেগুলো মিলে না, কিছু অমিল আছে। কারণ এই যে ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশকে যেভাবে ট্রিট করে আমেরিকা, তো এই তার এই ট্রিটমেন্টটাই কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে আমেরিকা প্রায়োরিটাইজ করে কি স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট, আসলে তার কৌশলগত স্বার্থ সে অগ্রাধিকার দেয়, রাদার দ্যান ডেমোক্রেটিক নর্মস, গণতান্ত্রিক যেসব প্রথা সেগুলোর থেকে আসলে তার কাছে বেশি ইম্পর্টেন্ট তার কৌশলগত হচ্ছে অবস্থা, কৌশলগত হচ্ছে স্বার্থ। Despite initial pressure on Bangladesh regarding fair elections, the US shifted focus post-election to maintain strategic stability in the region. বলতে যদিও প্রথম আমেরিকা কি করেছিল, বাংলাদেশকে একটা ইনিশিয়াল প্রাথমিক একটা প্রেশার দিয়েছিল যে যেন ফেয়ার ইলেকশন হয়, কিন্তু আমেরিকা তার ফোকাসটা সরিয়ে ফেলেছে যখন এই পোস্ট ইলেকশন নির্বাচনের পরে তার কৌশলগত স্টেবিলিটি, কৌশলগত যে অবস্থানটা এই অঞ্চলে যেন ঠিক থাকে, এই কারণে সে তার ফোকাসটা সরিয়ে ফেলেছে নির্বাচনের পরে। সে ফোকাসটা সরিয়ে মেনটেন করতে চেয়েছে তার কৌশলগত অবস্থান, আর কিছুই না। এরপরে আর নির্বাচন নিয়ে সে মাথা ঘামায়নি। US actions risk isolating it on the world stage and encouraging challenges to its hegemony. এই আমেরিকার, ঠিক আছে, আমেরিকার যেসব কাজকর্ম, এই অ্যাকশনগুলো, এগুলো আসলে ওয়ার্ল্ড স্টেজে, বিশ্বের মঞ্চে তাকে আসলে আইসোলেট করছে, অর্থাৎ একটা কোণঠাসা করে ফেলছে, আইসোলেট করে ফেলছে, একা করে ফেলছে, হ্যাঁ, এবং চ্যালেঞ্জেস নিয়ে আসছে এর হেজেমনি, মানে কি এর যে ওয়ার্ল্ড যে একটা যেই তার দৌরাত্ম্য, তার যে প্রাধান্য, ঠিক আছে, এটাতে কিন্তু চ্যালেঞ্জ নিয়ে আসছে তার কার্যকলাপ। To regain credibility and protect its national interests, the US must take concrete steps to reverse the damage caused by its inconsistent policies. তো বলছে যদি নতুন করে ক্রেডিবিলিটি যদি অর্জন করতে হয় এবং প্রোটেক্ট ইটস ন্যাশনাল ইন্টারেস্ট, জাতীয় স্বার্থ যদি রক্ষা করতে হয়, আমেরিকার কিছু এই যে কনক্রিট স্টেপ নিতে হবে, কিছু সলিড কিছু স্টেপস নিতে হবে, যে এই ড্যামেজ, যে তার যে ইনকনসিস্টেন্ট পলিসিস মাধ্যমে যে ড্যামেজগুলো হয়েছে সেগুলো রিভার্স করার ক্ষেত্রে তার কনক্রিট কিছু স্টেপ নিতে হবে। এই গেল আমাদের এই সম্পাদকীয় আমেরিকার উপরে। আমরা পরের সম্পাদকীয় চলে যাই, ইনডমিটেবল মার্চ। 28শে মার্চ 1971 কি হচ্ছিল এটা আমরা দেখবো। এটা হচ্ছে 28শে মার্চ 2024-এর খবর। March 28, 1971, আমেরিকান কনসুল, এই যে পাক অ্যাট্রোসিটি কন্টিনিউস। তাহলে পাকিস্তানের যত অ্যাট্রোসিটি মানে কি, পাকিস্তানের যত নির্মমতা, বর্বরতা, সেটা কন্টিনিউ হচ্ছে। March 28, 1971, American Consul General Archer K sends a telegram reporting selective genocide by the Pakistan military in East Pakistan targeting Awami League supporters and Hindus. তো এখন মার্চ 28, 1971, আমেরিকান কনসুল জেনারেল হচ্ছে আর্চার কে ব্লাড একটা টেলিগ্রাম পাঠায়। এই টেলিগ্রামের নাম হচ্ছে সিলেক্টিভ জেনোসাইড, মানে নির্বাচিত গণহত্যা। এই পাকিস্তান মিলিটারি দ্বারা ইস্ট পাকিস্তানে হচ্ছিল, যারা পাকিস্তানি মিলিটারি টার্গেট করেছে আওয়ামী লীগকে, আওয়ামী লীগ সাপোর্টারকে এবং হিন্দুদেরকে। এভিডেন্স সাজেস্ট লার্জ স্কেল লুটিং, পাইলেজিং and murder against Bengalis by non-Bengali people with the army allegedly watching. তো বলছে প্রমাণ পাওয়া গেছে অনেক লার্জ স্কেল লুটিং, অনেক ব্যাপকভাবে লুটতরাজ হয়েছে। এই যে পাইলেজিং, এটাও লুটিং, পাইলেজিং মানেও লুট করা, এবং মার্ডার এবং খুন, হত্যা করা হয়েছে বাঙালির বিরুদ্ধে।
কাদের দ্বারা? যারা নন বাঙালি অর্থাৎ অবাঙালিদের দ্বারা, এবং আর্মি দেখেছে, আর্মি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। কারফিউ ওয়াজ রিইম্পোজড বাট লিফটেড শর্টলি দেয়ারআফটার উইথ আর্মি চেক পয়েন্টস সেট আপ ইন দ্য সিটি। তাহলে কারফিউ নতুন করে রিইম্পোজ করা হয়েছে কারফিউ, এবং উঠিয়েও নেওয়া হয়েছে কিছুটা, আর্মির চেক পয়েন্ট সেট আপ করা হয়েছে, আর্মিদের চেক পয়েন্ট দেওয়া হয়েছে সিটিতে। কনসার্ন ইন ইন্ডিয়া গ্রোজ অ্যাজ দি সিচুয়েশন ইন বাংলাদেশ ওয়ার্সেন্স, লিডিং টু কনসালটেশনস at the cabinet level and relief efforts for Bangladeshi refugees. ইন্ডিয়াতে এখন আরও কি হলো, কনসার্ন মানে উদ্বেগ তৈরি হলো বাংলাদেশের সিচুয়েশন নিয়ে, বাংলাদেশের সিচুয়েশন খারাপ হচ্ছে এই কারণে, এবং ক্যাবিনেট লেভেলে আলাপ আলোচনা হচ্ছে রিলিফ এফোর্ট ফর বাংলাদেশি রেফিউজিস, ত্রাণ, বাংলাদেশি যত রেফিউজি আছে তাদের ত্রাণ এফোর্ট নিয়েও কথাবার্তা হয়েছে ক্যাবিনেট লেভেলে। Public meetings in Kolkata, Delhi and other Indian cities express support for the freedom struggle in Bangladesh and demand recognition of the provisional government. তাহলে কলকাতাতে পাবলিক মিটিং হয়েছে, কলকাতা, দিল্লি এবং অন্যান্য ইন্ডিয়ান সিটিতে, এবং সেখানে বাংলাদেশের যে স্বাধীনতা সংগ্রামের জন্য হচ্ছে সাপোর্ট এসেছে, এবং ডিমান্ড ফর রেকগনিশন, এই যে প্রভিশনাল গভর্নমেন্ট, আঞ্চলিক প্রভিশনাল গভর্নমেন্ট মানে হচ্ছে একটা টেম্পোরারি আর কি গভর্নমেন্ট, অস্থায়ী যে সরকার, সেটার যে স্বীকৃতি সেটার জন্য কিন্তু কথাবার্তা হয়েছে, মানে ডিমান্ড এসেছে। বাঙালি পুলিশ পার্সোনেল রেজিস্ট ইন ডামপাড়া, চট্টগ্রাম, বাট এভিডেন্টলি সাকাম টু হেভি ক্যাজুয়ালিটিস অ্যান্ড অ্যাবান্ডন দেয়ার পোস্ট। বাঙালির যে পুলিশ পার্সোনেল ছিল তারা ডামপাড়াতে, চট্টগ্রাম এবং ডামপাড়া চট্টগ্রামে তারা রেজিস্ট করে, বাট ইভেনচুয়ালি সাকাম টু হেভি ক্যাজুয়ালিটিস অ্যান্ড অ্যাবান্ডন দেয়ার পোস্ট, কিন্তু শেষমেশ কি করে, অনেক ক্ষয়ক্ষতির মুখে তারা সাকাম মানে হার মানে, এবং তারা তাদের পোস্ট আছে সেগুলো পরিত্যাগ করে, অর্থাৎ পুলিশরা আলটিমেটলি কিন্তু পালিয়ে যায়। Bengali forces put off stiff resistance against Pak army attempts to clear the Agrabad road and link up with the naval base at Tiger Pass, foiling their efforts. বাঙালির যে ফোর্স তারা পাকিস্তানি আর্মির এগেনস্টে খুবই শক্ত একটা ফোর্স দাঁড় করায় আগ্রাবাদে, আগ্রাবাদ রোডটাকে ক্লিয়ার করার জন্য, এবং লিঙ্ক আপ উইথ দি নেভাল বেস অ্যাট টাইগার পাস, টাইগার পাসে নেভাল বেসের সাথে লিঙ্ক আপ হওয়ার জন্য। স্বাধীন বাংলা বেতার কলস অন পিস লাভিং কান্ট্রিজ টু রেকগনাইজ স্বাধীন বাংলাদেশ অ্যান্ড সিক্স ফিজিক্যাল অ্যাসিস্ট্যান্স টু লিবারেট দি ডেমোক্রেটিক মাইন্ডেড পিপল। স্বাধীন বাংলা কেন্দ্র, ঠিক আছে, স্বাধীন বাংলা বেতার যত শান্তিকামী যত দেশ আছে তাদেরকে বলছে তোমরা স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দাও, এবং ফিজিক্যাল অ্যাসিস্ট্যান্স চেয়েছে যে গণতান্ত্রিক মনা যত মানুষ তাদেরকে মুক্ত করার জন্য সত্যি মানে ফিজিক্যাল অ্যাসিস্ট্যান্সও চেয়েছে হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। এখন আমরা দেখব 29শে মার্চ 2024-এর একটা সম্পাদকীয়, সেটা হচ্ছে মাহফুজ আনাম লিখেছেন, দি এডিটর অ্যান্ড পাবলিশার অফ ডেইলি স্টার। তাহলে মাহফুজ আনামের লেখা একটা আমরা সম্পাদকীয় পড়ব, দ্য ওয়ার দ্যাট উই নিড টু নো সো মাচ মোর অ্যাবাউট, এ রিভিউ অফ 1971 রেজিস্ট্যান্স, রেজিলিয়েন্স অ্যান্ড রিডেমশন। তাহলে উনি 1971-এর একটা রিভিউ লিখেছেন, সেটা আমরা একটু ছোট করে দেখব। বিশাল বড় একটা সম্পাদকীয় এটা, তো আপনারা, আমি এখানে সামারাইজ করে দিয়েছি, আপনারা মূলটা অবশ্যই পড়ে নেবেন, মূল যে নিউজ পেপার। The article discusses the need for more focused research on Bangladesh's liberation war of 1971. পুরো আর্টিকেলটা আসলে বলছে যে 1971-এর যে বাংলাদেশের যেই লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধ হয়, সেটার উপরে আরও ফোকাসড রিসার্চ হওয়া দরকার, আরও সন্নিবেশিত একটা
রিসার্চ দরকার। ইট হাইলাইটস এ নিউলি পাবলিশড বুক 1971 রেজিস্ট্যান্স রেজিলিয়েন্স অ্যান্ড রিডেমশন বাই মেজর জেনারেল এমডি সারোয়ার হোসেন অ্যাজ ফিলিং এ সিগনিফিক্যান্ট গ্যাপ। তাহলে এটা আরও হাইলাইট করছে নতুন একটা পাবলিশড বুক, সেটা হচ্ছে বইটার নাম হচ্ছে 1971 রেজিস্ট্যান্স রেজিলিয়েন্স এবং রিডেমশন। এটা কার দ্বারা? মেজর জেনারেল মোহাম্মদ সারোয়ার হোসেন দ্বারা লেখা হয়েছে এবং এটা একটা সিগনিফিক্যান্ট গ্যাপ হচ্ছে ফিল করে। The book focuses on the 9-month-long war, detailing its complexities and challenges. এই বইটা 9 মাস যে দীর্ঘ যুদ্ধ এবং এর জটিলতা এবং এর চ্যালেঞ্জেস এগুলো হচ্ছে ফোকাস করে এই বইটা। It provides a detailed description of Pakistani military deployment and the initial resistance after the genocide began. এটা আসলে দেয় একটা ডিটেইল ডেসক্রিপশন অফ পাকিস্তানি মিলিটারি ডিপ্লয়মেন্ট, পাকিস্তানি মিলিটারি ডিপ্লয়মেন্টের একটা ডিটেইল ডেসক্রিপশন দেয় এবং ইনিশিয়াল রেজিস্ট্যান্স আফটার দ্য জেনোসাইড বিগ্যান, গণহত্যা যখন শুরু হয় তখন যে ইনিশিয়াল প্রাথমিক যে রেজিস্ট্যান্সটা বাধাটা আসে সেটার এগেনস্টে একটা ডিটেইল ডেসক্রিপশন দেয় এই বইটা। দ্য বুক ডিসক্রাইবস স্পন্টেনিয়াস অ্যান্ড আনরিকগনাইজড রেজিস্ট্যান্স এফোর্টস অ্যাক্রস দ্য কান্ট্রি, হাইলাইটিং দ্য স্পিরিট অফ দ্য পিপল। তো বলছে এই বইটা একটা যে স্বতঃস্ফূর্ত এবং আনঅর্গানাইজড রেজিস্ট্যান্স, একটা অনিয়মিত অগোছানো যে রেজিস্ট্যান্স এফোর্টটা পুরো দেশে ছড়িয়ে গিয়েছিল, ঠিক আছে, এবং পুরো মানুষের জনসাধারণের যে স্পিরিট, যে একটা চেতনা, যে স্পৃহা ছিল, সেটা হচ্ছে বইটা ডেসক্রাইব করে, বইটা বর্ণনা দেয় যে যেসব স্বতঃস্ফূর্তভাবে মানুষ যে অংশ নিয়েছিল, ঠিক আছে, পুরো দেশে যখন ছড়িয়ে পড়ে মানুষের রেজিস্ট্যান্স এফোর্টটা, সেটা আর কি বর্ণনা করে এই বইটা। ইট ডিটেলস দ্য চ্যালেঞ্জেস অফ সেটিং আপ দি বাংলাদেশ আর্মি অ্যান্ড ইটস অপারেশনাল সেক্টরস। এই বইটা আরও কি করে ডিটেলভাবে চ্যালেঞ্জেস গুলো দেখায়, বাংলাদেশ আর্মির যে চ্যালেঞ্জ ছিল এবং এর অপারেশনাল সেক্টরের যেসব চ্যালেঞ্জ ছিল সেগুলো কিন্তু ডিটেল দেয়। দ্য বুক ইনক্লুডস অথেন্টিক কালার ম্যাপস ইলাস্ট্রেটিং মিলিটারি অপারেশনস। এই বইয়ে মিলিটারি অপারেশনের একটা কালার ম্যাপ ইলাস্ট্রেটিং একটা কালার ম্যাপ দিয়েছিল, যেখানে ওই ম্যাপের মাধ্যমে দেখানো হয়েছে মিলিটারি অপারেশন কোথায় কোথায় হয়েছে। It discusses the role of irregular forces in the war and suggests further research on their contribution. যত অনিয়মিত যত ফোর্স ছিল, ঠিক আছে, যুদ্ধে এই অনিয়মিত ফোর্স, অনিয়মিত যেসব শক্তিগুলো ছিল, এদের যে রোলটা, এদের যুদ্ধে এদের যে রোলটা ছিল সেটা বর্ণনা করেছে। সাজেস্ট ফার্দার রিসার্চ অন দেয়ার কন্ট্রিবিউশন, তাদের অবদানের উপরে আরও যেন রিসার্চ করা হয় সেটা সাজেস্ট করেছে এই বইটা। দ্য বুক ইভ্যালুয়েটস দ্য ইফেক্টিভনেস অফ বাংলাদেশ ফোর্সেস ইন অ্যাচিভিং ভিক্টরি অ্যান্ড এক্সপ্লোরস দি ইম্প্যাক্ট অফ মুক্তি বাহিনীস সাপোর্ট। তাহলে বইটা আরও কি করে বাংলাদেশের ফোর্সের যে ইফেক্টিভনেস, ঠিক আছে, যুদ্ধে জয়ের ক্ষেত্রে বাংলাদেশের ফোর্সের যেই কার্যকারিতা সেটা নিয়ে বইটা কিন্তু ইভ্যালুয়েট করে এবং এক্সপ্লোরস দি ইম্প্যাক্ট অফ মুক্তিবাহিনীর সাপোর্ট, মুক্তিবাহিনীর যে সাপোর্ট, এটা কিন্তু এটার যে ইম্প্যাক্ট সেটাও এক্সপ্লোর করে এই বইটা। মুক্তিবাহিনীর যে সাপোর্টটা ছিল সেটা নিয়েও কিন্তু গবেষণা করে এই বইটা। It emphasizes the importance of uncovering the facts of the liberation struggle and increasing public awareness of the historic events. তাহলে এই বইটা আরও কি করে আনকাভারিং ফ্যাক্টস অফ লিবারেশন স্ট্রাগল, এই মুক্তিযুদ্ধের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন যে ফ্যাক্টগুলো সেগুলো যে বের করা, আনকাভার করা, সেটার যে গুরুত্ব সেটাই বলে এই বইটা, গুরুত্ব আরোপ করে। এবং পাবলিক অ্যাওয়ারনেস অফ দি হিস্টোরিক ইভেন্ট, তো ঐতিহাসিক যে ঘটনাগুলো এগুলোর হচ্ছে পাবলিক অ্যাওয়ারনেস বাড়ানোর ক্ষেত্রে হচ্ছে এই বইটা গুরুত্ব আরোপ করে, ঠিক আছে। আমাদের যে ঐতিহাসিক যে ঘটনা মুক্তিযুদ্ধ, তো এগুলোর ক্ষেত্রে পাবলিক অ্যাওয়ারনেস, জনগণের যেই
একটা জনসাধারণের যে অ্যাওয়ারনেসটা, ঠিক আছে, সেটা হচ্ছে বাড়ানোর ক্ষেত্রে এই বইটা গুরুত্ব আরোপ করে। ঠিক আছে, আমরা পরের সম্পাদকীয়তে চলে যাই। 10 facts about India's citizenship law। এই যে 10টা এখন FAQs about India's citizenship law, ভেরি ইম্পর্টেন্ট। এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা আর্টিকেল। তো এটা মেইন যে আর্টিকেল সেটা কিন্তু অবশ্যই পড়ে নেবেন। ঠিক আছে, আমি এখানে মোটা দাগে যেসব ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে সেগুলো তুলে ধরছি। বাংলাদেশ ইজ কনসার্নস। Bangladesh is concerned about India's initiative to amend its citizenship law despite laws being internal matters। বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার যে ইনিশিয়েটিভ টু অ্যামেন্ড সিটিজেনশিপ ল, বাংলাদেশ কিন্তু উদ্বিগ্ন, এটাই বলছে। যদিও এই লটা বিং ইন্টারনাল ম্যাটার, যদিও এটি অভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু তবুও বাংলাদেশ কিন্তু এই ইন্ডিয়ার যেই সিটিজেনশিপ ল সংশোধন করার যে ব্যাপারটা, এটাতে কিন্তু বাংলাদেশ উদ্বিগ্ন। ডিসকাশনস ইরাপ্টেড ইন বাংলাদেশ ডিউ টু ইটস মেনশন ইন ইন্ডিয়াস সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 অ্যালং উইথ আফগানিস্তান অ্যান্ড পাকিস্তান। তো বলছে বাংলাদেশে আলোচনা ইরাপ্ট মানে কি, আলোচনা উদ্ভব হয়েছে, কারণ ইন্ডিয়া যখন এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 এইটা যখন মেনশন করে, তখন বাংলাদেশের নামও আসে আফগানিস্তান এবং পাকিস্তানের সাথে সাথে। দ্য লস ইমপ্লিকেশনস এক্সটেন্ড বিয়ন্ড ইন্ডিয়াস বর্ডার, মেকিং ইট এ লিগাল পলিটিক্যাল ইস্যু ফর সাউথ এশিয়া, পার্টিকুলারলি সিগনিফিকেন্ট ফর বাংলাদেশ। এখন এই আইনটার ইমপ্লিকেশনসগুলো কি করবে, এক্সটেন্ড বাই বিয়ন্ড ইন্ডিয়াস বর্ডার, ইন্ডিয়ার বর্ডারের বাইরেও কিন্তু এই আইনটার একটা থাকবে, ইমপ্লিকেশনগুলো থাকবে। মেকিং ইট লিগাল পলিটিক্যাল ইস্যু ফর সাউথ এশিয়া, বলতে সাউথ এশিয়ার একটা লিগাল পলিটিক্যাল ইস্যু, আইনত এবং রাজনৈতিক একটা ইস্যু হয়ে গেছে এটা সাউথ এশিয়ার, পার্টিকুলারলি সিগনিফিক্যান্ট ফর বাংলাদেশ, বিশেষ করে এটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কন্ট্রাডিকশন উইথ ইন্ডিয়াস সেকুলার স্ট্যাটাস, তাহলে এই সিটিজেনশিপ ল এর ক্ষেত্রে এটা সর্বপ্রথম ব্যাপারটাই হচ্ছে কন্ট্রাডিকশন উইথ ইন্ডিয়াস সেকুলার স্ট্যাটাস, ইন্ডিয়ার যেই ধর্মনিরপেক্ষ একটা স্ট্যাটাস আছে সেটার সাথে এটা বিরোধী। CAA 19 contradicts India's secular status by offering citizenship only to non-Muslims based on religious identity। তো বলছে এটা এই CAA 2019 এটা কিন্তু ইন্ডিয়ার ধর্মনিরপেক্ষতার সাথে কন্ট্রাডিক্ট করে, কারণ এটা শুধু নন মুসলিমদেরকেই সিটিজেনশিপ দিবে, ঠিক আছে, এবং এটা ধর্মের ভিত্তিতে হচ্ছে সিটিজেনশিপ দিবে, নন মুসলিমদেরকে দিবে, অন্য মুসলিমদেরকে কিন্তু দিবে না। তো এটা কিন্তু একটা ধর্মনিরপেক্ষ স্ট্যাটাসের এগেনস্টে কিন্তু চলে গেল ইন্ডিয়ার। এক্সক্লুশন অফ মুসলিমস, তাহলে মুসলিমদেরকে বাদ দেওয়া হয়েছে। ইন্ডিয়াস রেশনাল ফর এক্সক্লুডিং মুসলিমস ফ্রম দ্য বেনিফিটস অফ দ্য অ্যাক্ট ইজ বেসড অন হিউম্যান রাইটস কনসার্নস ফর মাইনরিটিস ইন নেইবারিং কান্ট্রিজ। তো বলছে ইন্ডিয়ার যে রেশনাল ফর এক্সক্লুডিং মুসলিম, ইন্ডিয়া যে বলছে মুসলিমদেরকে বাদ দেওয়ার পিছনে যে কারণটা, এবং ফ্রম দি বেনিফিটস অফ দি অ্যাক্ট, বলছে যে এই লয়ের যে যত বেনিফিট আছে সেটার থেকে মুসলিমদেরকে বঞ্চিত করার ক্ষেত্রে যে রেশনালটা দিয়েছে ইন্ডিয়া, সেটা আসলে হিউম্যান রাইটস কনসার্নের উপরে নির্ভর করে, মাইনরিটিস ইন নেইবারিং কান্ট্রি, সেটা আসলে হিউম্যান রাইটস কনসার্নের উপরে হচ্ছে নির্ভর করছে এবং প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের উপরে নির্ভর করছে। পারসিকিউশন অফ মাইনরিটিস, এখানে সংখ্যালঘুদের উপরে অত্যাচার, নিপীড়ন, তাহলে কনসার্নস অ্যারাইজ অ্যাবাউট রিলিজিয়াস পারসিকিউশন ইন বাংলাদেশ, প্রম্পটিং people to seek refuge in India under CAA 19. Bangladesh's administration is responsible for investigating claims for persecution abroad. তাহলে বলছে এই রিলিজিয়াস পারসিকিউশন ইন বাংলাদেশের যে হচ্ছে এটা আসলে উদ্বেগ ছড়াচ্ছে, এবং প্রম্পটিং পিপল টু সিক রেফিউজি ইন ইন্ডিয়া আন্ডার CAA 19।
তো বলছে যে এই কারণে ইন্ডিয়াতে মানুষ রিফিউজি খুঁজছে, কারণ রিলিজিয়াস পারসিকিউশন হচ্ছে বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশনের এটা হচ্ছে দায়িত্ব, তারা যেন এই পারসিকিউশন যে অ্যাব্রড পারসিকিউশন যে বিদেশে যে পারসিকিউশন হচ্ছে সেটা যেন ইনভেস্টিগেট করে বাংলাদেশ। ইমপ্লিমেন্টেশন অফ এনআরসি, তাহলে এনআরসি এর বাস্তবায়নটা হচ্ছে এখানে কনসার্নস অ্যারাইজ অ্যাবাউট দি পোটেনশিয়াল implementation of the National Register of Citizens NRC alongside CAA 19 trapping Muslims without citizenship papers। তো বলছে যখন NRC ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এইটা যখন বাস্তবায়ন হবে, ঠিক আছে, তো এই সাথে সাথে যখন CAA 19ও বাস্তবায়ন হবে তখন আসলে পুরো মুসলিমদেরকে ট্র্যাপ করা হচ্ছে উইদাউট এনি সিটিজেনশিপ পেপার। মুসলিমরা আসলে নাগরিকত্ব কোনো কাগজ ছাড়া তারা ট্র্যাপ হয়ে যাবে যখন এই এনআরসি এবং সিএএ একসাথে বাস্তবায়ন করা হবে। ট্রিটমেন্ট অফ রোহিঙ্গাস, India's labeling of some Muslims as illegal Rohingyas raises concerns about deportation and refugee status potentially involving in Bangladesh। তো ইন্ডিয়া কিছু কিছু মুসলিমদেরকে বলছে হ্যাঁ বেআইনি রোহিঙ্গা, ইলিগাল রোহিঙ্গা বলছে, এবং এইটাই মানে তাদেরকে ডিপোর্ট করা হবে কিনা, ডিপোর্টেশনের একটা উদ্বেগ তৈরি করে, এবং রিফিউজি স্ট্যাটাস দিয়ে দিবে কিনা, হ্যাঁ এই বাংলাদেশকে ইনভলভ করবে আলটিমেটলি। যখন এই রোহিঙ্গা স্ট্যাটাস দিয়ে দিবে তো তখন বাংলাদেশে ডিপোর্ট করা হবে এবং রিফিউজি স্ট্যাটাস দিয়ে দিবে বাংলাদেশের, সো তখন এটা বাংলাদেশকে ইনভলভ করবে অটোমেটিক্যালি। তো এটাই বলছে যে ট্রিটমেন্ট অফ রোহিঙ্গাস, এটা ইন্ডিয়ার কিছু কিছু মুসলিমদেরকে ইলিগাল রোহিঙ্গা বলছে। চ্যালেঞ্জেস ফর হিন্দুস, হিন্দুস ইন ইন্ডিয়া মে অলসো ফেস চ্যালেঞ্জেস proving citizenship under the NRC causing fear and uncertainty about their future। বলছে কিছু কিছু হিন্দুদের ক্ষেত্রেও এই সিটিজেনশিপ প্রুভ করার ক্ষেত্রে চ্যালেঞ্জ আছে এনআরসির আন্ডারে, তো আলটিমেটলি তাদেরও ভবিষ্যৎটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। ফ্রেন্ডশিপ উইথ বাংলাদেশ, despite friendly ties, India's use of terms like illegal Bangladeshis raises questions about the true nature of the relationship। তো বলছে যে যদিও বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক আছে ইন্ডিয়ার, কিন্তু এই যে ইলিগাল বাংলাদেশি নামে যে টার্মগুলো ব্যবহার করা হচ্ছে, তো এই ইলিগাল বাংলাদেশি বলার কারণেই প্রশ্ন উঠছে যে আসলেই আমাদের সাথে এই ইন্ডিয়ার সম্পর্কটা আসলে ট্রু নেচারটা কি। রিলিজিয়াস অ্যান্ড পলিটিক্যাল লেন্স, দ্য ইস্যু ইজ ভিউড through the lens of religion and politics, impacting perceptions and responses both domestically and internationally। তো এই পুরো ইস্যুটা আসলে দেখা হচ্ছে রিলিজিয়ন এবং পলিটিক্সের লেন্সের মাধ্যমে। তো ইম্প্যাক্টিং পারসেপশন এবং রেসপন্সেস বোথ ডোমেস্টিক্যালি অ্যান্ড ইন্টারন্যাশনালি, পুরো দেশের এবং দেশের বাইরেও আন্তর্জাতিকভাবে এটা আসলে পারসেপশনকে ইম্প্যাক্ট করছে, যে কী ধরনের চিন্তাভাবনা এটা আসলে ইম্প্যাক্ট করছে। India's refugee policies, India grants refugee status to Tibetans and Sri Lankan Tamils but not to Muslims, potentially due to religious and political consideration। তো বলছে ইন্ডিয়ার যে রেফিউজি পলিসি আছে, দেখেন ইন্ডিয়া তিব্বতের মানুষকে এবং শ্রীলঙ্কার তামিলদেরকেও কিন্তু হ্যাঁ রেফিউজি স্ট্যাটাস দিচ্ছে, কিন্তু মুসলিমদেরকে দিচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে রিলিজিয়ান এবং হ্যাঁ ধর্মীয় এবং রাজনৈতিক ব্যাপার স্যাপার চিন্তা ভাবনা করে তারা মুসলমানদেরকে রিফিউজি স্ট্যাটাস দিচ্ছে না, অথচ তিব্বেতানদেরকে দিচ্ছে এবং শ্রীলঙ্কার তামিলদেরকেও দিচ্ছে। ইম্প্যাক্ট অন মুসলিমস ইন বাংলাদেশ, কনসার্নস ইন বাংলাদেশ আর ইনফ্লুয়েন্সড বাই দি পারসিভড ইম্প্যাক্ট অফ CAA 19 অন দি ফেট অফ মুসলিমস। তো বলছে বাংলাদেশের উদ্বেগ উঠছে, উদ্বেগের কারণ হচ্ছে এই পারসিভড ইম্প্যাক্ট, এই CAA 19 যে ধরে নেওয়া হচ্ছে যে ইম্প্যাক্টটা ফেলবে মুসলমানদের ভাগ্যের উপরে, এই কারণে কিন্তু বাংলাদেশে উদ্বেগটা বাড়ছে। ইনডমিটেবল মার্চ, এখন আমরা দেখব 29শে মার্চ 2024
খবর, সেটা হচ্ছে 29 মার্চ 1971 কি হচ্ছিল। বঙ্গবন্ধু ফ্লোন টু কারাচি, বঙ্গবন্ধুকে কারাচিতে নিয়ে আসা হলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান's movement detained in the cantonment, then flown to Tezgao airport via helicopter and later to Karachi by special military aircraft। তাহলে বাংলাদেশে এই যে ক্যান্টনমেন্টে তাকে ডিটেইন করা হয়েছে, ক্যান্টনমেন্টে ধরা হয়েছে এবং তারপরে তেজগাঁও এয়ারপোর্টে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে হেলিকপ্টারের মাধ্যমে, তারপরে কারাচিতে স্পেশাল মিলিটারি এয়ারক্রাফটের মাধ্যমে নিয়ে যাওয়া হয়েছে। সিদ্দিক সালিক, a public relations officer in the Pakistan Army, mentions in his memoir the discussion about capturing Mujib alive under General Mitha's order। তো সিদ্দিক সালিক বলছে, একটা পাবলিক রিলেশন অফিসার পাকিস্তান আর্মিতে, এবং সে তার আত্মজীবনীতে লিখেছে যে ডিসকাশন অ্যাবাউট ক্যাপচারিং মুজিব আন্ডার দি জেনারেল মিঠাস অর্ডার, জেনারেল মিঠার অর্ডারের মাধ্যমে কিভাবে বঙ্গবন্ধুকে ক্যাপচার করা হয়েছে এটা নিয়ে সে তার আত্মজীবনীতে লিখেছেন। নিক্সন কিসিঞ্জার কনভারসেশন, US প্রেসিডেন্ট নিক্সন অ্যান্ড হেনরি কিসিঞ্জার ডিসকাস দ্য সিচুয়েশন ইন ইস্ট পাকিস্তান। তাহলে নিক্সন এবং হেনরি কিসিঞ্জার এই পূর্ব পাকিস্তানে কি হচ্ছে সেটা নিয়ে ডিসকাস করছিলেন। কিসিঞ্জার ইনফর্মস নিক্সন অ্যাবাউট ইয়াহিয়া টেকিং কন্ট্রোল অফ বাংলাদেশ, টু উইচ নিক্সন রেসপন্ডস পজিটিভলি। তাহলে কিসিঞ্জার নিক্সনকে ইনফর্ম করছে, হ্যাঁ, ইয়াহিয়াকে নিয়ে, যে ইয়াহিয়া বাংলাদেশের কন্ট্রোল নিয়েছে, এবং নিক্সন পজিটিভলি রেসপন্ড করলো। Nixon and Kissinger discussed the effectiveness of power against odds and historical example। তাহলে নিক্সন এবং কিসিঞ্জার, হ্যাঁ, এই যে ক্ষমতার যেই কার্যকারিতা সেটা নিয়ে তারা, এবং হিস্টোরিক্যাল যত এক্সাম্পল আছে, ঐতিহাসিক যত এক্সাম্পল, সেটা নিয়ে ডিসকাস করলো। ডিসকাশন পয়েন্টস, দ্য কনভারসেশন ইনক্লুডস নিক্সনস কমেন্ট on the potential of disciplined individuals to control a large population। তাহলে কি কি ডিসকাস করেছে তারা, যে কনভারসেশন ইনক্লুডস, নিক্সন কমেন্ট করেছে যে পোটেনশিয়াল ডিসিপ্লিনড ইন্ডিভিজুয়ালস টু কন্ট্রোল এ লার্জ পপুলেশন। তো বলছে যে শৃঙ্খলাবদ্ধ কিছু ইন্ডিভিজুয়াল একটা লার্জ পপুলেশনকে কন্ট্রোল করতে পারে। They reflect on historical instances like the Spanish conquest of the Incas and the British rule in India। তো বলছে তারা রিফ্লেক্ট করেছে যে ঐতিহাসিক ঘটনা, যেমন স্প্যানিশ কনকোয়েস্ট অফ ইনকা, ইনকাদেরকে, ইনকা জয়, স্প্যানিশরা যখন ইনকা জয় করলো, এবং ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে ব্রিটিশরা যে রুল করেছে, এইসব এক্সাম্পল তারা টেনে এনেছিল। Kissinger talks about the perceived moderation of Mujib in the East, but highlights the instability and potential rise of radical groups। যেখানে কিসিঞ্জার বলেছে যে মুজিবের পারসিভড মডারেশন পূর্ব পাকিস্তানে, এবং হাইলাইটস দি ইনস্টেবিলিটি, অস্থিরতা হাইলাইট করেছে কিসিঞ্জার, অ্যান্ড পোটেনশিয়াল রাইজ অফ র্যাডিক্যাল গ্রুপস, বলছে র্যাডিক্যাল কিছু গ্রুপের উত্থান হতে পারে। কিসিঞ্জার এটা নিয়ে ডিসকাস করেছে। লং টার্ম ইম্প্যাক্ট অফ পাকিস্তানি সেপারেশন, তাহলে পাকিস্তানের সেপারেশনটা একটা লং টার্ম ইম্প্যাক্ট কী হবে। কিসিঞ্জার অ্যান্ড নিক্সন ডিসকাস দ্য লং টার্ম ইমপ্লিকেশনস অফ পাকিস্তান সেপারেশন, অ্যান্টিসিপেটিং অনগোয়িং ইনস্টেবিলিটি অ্যান্ড দি রাইজ অফ র্যাডিক্যাল গ্রুপস বিয়ন্ড দি কারেন্ট সিচুয়েশন। তাহলে কিসিঞ্জার এবং নিক্সন বলছে যে পাকিস্তান যদি সেপারেট হয়ে যায়, অর্থাৎ দুইটা পাকিস্তান যখন ইস্ট অ্যান্ড ওয়েস্ট যদি আলাদা হয়ে যায়, তাহলে কি হতে পারে, পোটেনশিয়াল যত ইমপ্লিকেশন আছে এটা চিন্তা করছে, এবং অ্যান্টিসিপেটিং অনগোয়িং ইনস্টেবিলিটি, যে এখনকার যে অস্থিরতা চলছে সেটা তারা অ্যান্টিসিপেট করছে, তারা এই অস্থিরতা নিয়ে আগাম চিন্তাভাবনা করছে, এবং দ্য রাইজ অফ র্যাডিক্যাল গ্রুপস বিয়ন্ড দি কারেন্ট সিচুয়েশন, বলছে যে এখন যে অবস্থা, সেই অবস্থা থেকে আরও র্যাডিক্যাল গ্রুপ হচ্ছে উত্থান হতে পারে, সেগুলো নিয়ে তারা আলোচনা করলেন। এখন হচ্ছে মার্চ 30 মার্চের খবর 2024। সেদিনও আমি শুধু ইন্ডোমিটেবল মার্চই পেয়েছি, তো এটা আমরা দেখব। দি ব্যাটল অফ কুষ্টিয়া, বাংলাদেশি ফোর্সেস অ্যাটাক,
At 4 a.m. on March 30, 1971, Bangladeshi forces, including EPR, police and civilians under Abu Osman Chowdhury's leadership, attacked the Pakistan occupation army in Kushtia from 3 sides. তাহলে কুষ্টিয়াতে তিনটা সাইড থেকে পাকিস্তানি যে হানাদার বাহিনী তাদেরকে আক্রমণ করেছে হচ্ছে এই যে দেখেন এই আবু ওসমান চৌধুরীর লিডারশিপের আন্ডারে এই যে বাংলাদেশ ফোর্স যেমন ইপিআর পুলিশ এবং সিভিলিয়ান এরা সবাই রাত 4টায় হচ্ছে 30শে মার্চ 1971 অ্যাটাক করে। The Pakistani army faced heavy casualties and retreated, with Bangladeshi forces taking control of most of Kushtia except the district headquarters. শুধুমাত্র জেলা হেডকোয়ার্টার বাদবাকি মোস্ট এরিয়া কুষ্টিয়ার মোস্ট এলাকা হচ্ছে এই বাংলাদেশি ফোর্সেসরা কন্ট্রোল নিয়ে ফেলেছে এবং পাকিস্তানি আর্মি অনেক ক্ষয়ক্ষতির শিকার হয় এবং তারা রিট্রিট করেছে মানে ফেরত গেছে। তাজউদ্দিন আহমেদ and Amirul Islam enter India. তাহলে তাজউদ্দিন আহমেদ and Amirul Islam crossed over to India on March 30, 1971, meeting senior BSF officer Golok Mojumdar at the border post in West Bengal. তাহলে পশ্চিমবঙ্গের বর্ডার পোস্টে এই যে গোলক মজুমদারের সাথে হচ্ছে দেখা করে হচ্ছে তাজউদ্দিন আহমেদ এবং আমিরুল ইসলাম, ঠিক আছে। They briefed on the situation in Bangladesh, handed over a list of Awami League leaders and National Assembly members, and later met with Director General of BSF K. Rustamji in Kolkata. তারা ব্রিফ করলো, তারা সিচুয়েশন কি হচ্ছে বাংলাদেশে তারা একটু ব্রিফ করলো, একটা আওয়ামী লীগের লিডারদের একটা লিস্ট ধরাই দিল তাদের হাতে এবং ন্যাশনাল অ্যাসেম্বলি মেম্বার্স জাতীয় গণপরিষদের যে মেম্বার তাদেরও একটা লিস্ট ছিল হাতে। তারপরে ডিরেক্টর জেনারেল অফ বিএসএফ কে রুস্তমজি কলকাতাতে দেখা করলো তারা। ব্লাড টেলিগ্রাম অন মার্চ 30, 1971, আমেরিকান কনসুল জেনারেল আর্চার কে ব্লাড in Dhaka sent a telegram to the US State Department. তাহলে এই যে আর্চার কে ব্লাড ঢাকাতে ইউএসএ স্টেট ডিপার্টমেন্টকে একটা টেলিগ্রাম পাঠায় এই 30 তারিখে। The telegram described the Pakistan Army's brutality in Dhaka University and mentioned the fear among academics for their safety, including being subject to elimination and the systematic destruction of academic records. তাহলে এখানে এই টেলিগ্রামে আরও বর্ণনা করা হলো পাকিস্তানিরা কীভাবে নিষ্ঠুরতার সাথে ঢাকা ইউনিভার্সিটিতে যেসব নিষ্ঠুরতা দেখায় এবং মেনশন দ্য ফিয়ার, এই যে যারা একাডেমিক আছে অর্থাৎ যারা একাডেমিক বড় বড় যেই শিক্ষকদের মধ্যে হচ্ছে যে ভয়টা ছিল তাদের নিরাপত্তা নিয়ে এবং আস্তে আস্তে যেটা হচ্ছে সিস্টেম্যাটিক ডিস্ট্রাকশন অফ একাডেমিক রেকর্ডের একটা সিস্টেম্যাটিক ধ্বংস করা হচ্ছে, এটা নিয়েও বর্ণনা ছিল এই টেলিগ্রামে, ঠিক আছে। পরের খবরটা আমরা দেখি, এই যে 31শে মার্চ 2024 এটা আসছে। তাহলে 31শে মার্চ 1971 কি হচ্ছিল? ইন্দিরা প্লেজেস সাপোর্ট ফর বাংলাদেশ। তাহলে ইন্দিরা বাংলাদেশের জন্য, প্লেজ মানে কি একটা আলাদা করে রাখা, প্লেজ মানে একটা অঙ্গীকারবদ্ধ হওয়া। তাহলে ইন্দিরা বাংলাদেশের জন্য যে সাপোর্ট করবে সেটা অঙ্গীকার করলো। ইন্দিরা গান্ধী's resolution on March 31, 1971, Indian Prime Minister Indira Gandhi moved a resolution in Parliament criticizing the military action in Bangladesh. তাহলে এখানে পার্লামেন্টে উনি একটা রেজলিউশন, ইন্দিরা গান্ধী একটা রেজলিউশন পাস করলেন এবং বাংলাদেশে যে মিলিটারি অ্যাকশন হচ্ছে এটা নিন্দা জানিয়ে। She demanded an immediate end to the violence and describing it as genocide and expressed wholehearted sympathy and support for the people of East Bengal. তাহলে উনি আরও কি করলেন, এই পুরো সহিংসতার একটা ইমিডিয়েট এন্ড চাইলেন, একটা তাৎক্ষণিক একটা শেষ চাইলেন এবং বললেন যে এটা একটা গণহত্যা এবং expressed wholehearted sympathy and support for people of East Bengal. তাহলে
ইস্ট পূর্ববঙ্গের মানুষের উপরে উনি একটা হৃদয় নিংড়ানো একটা সিম্প্যাথি জানালেন এবং সাপোর্ট জানালেন। আর্লিয়ার ইন্ডিয়ান ফরেন মিনিস্টার শরণ সিং cautious response to the events in Bangladesh faced criticism in parliament। তো বলছে এর আগে যেটা হয়েছে পার্লামেন্টে ইন্ডিয়ার যে ফরেন মিনিস্টার শরণ সিং ছিলেন ওনার একটা কশাস রেসপন্স ছিল টু দি ইভেন্টস ইন বাংলাদেশ। উনি খুবই ভেবেচিন্তে একটা রেসপন্স দিয়েছিলেন বাংলাদেশের ঘটনার উপরে, তো সেটা কিন্তু সমালোচিত হয়েছিল পার্লামেন্টে। নাথপাড়া ম্যাসাকার। On the same day in 1971, a massacre occurred at Madhyam Nathpara, Halishahar, a settlement of the low-caste Hindu community in Chattogram। চট্টগ্রামে এই যে হালি শহরে নাথপাড়া মধ্যম এই জায়গাটাতে একটা একই দিনে এখানে একটা লো কাস্ট হিন্দু কমিউনিটি ছিল, ঠিক আছে? তো সেখানে একটা ম্যাসাকার হয়েছে, একটা গণহত্যা হয়েছে। লোকাল বিহারিস আনলিশড এ র্যাম্পেজ wielding deadly weapons resulting in the deaths of 79 Bengalis within hours। তো লোকাল বিহারি যারা ছিল তারা র্যাম্পেজ করেছে এই দিনে এবং ডেডলি ওয়েপন বিভিন্ন একটা অনেক যুদ্ধাস্ত্র দেখিয়ে, ঠিক আছে, 79 জনের বাঙালি 79 জন বাঙালি কিন্তু মারা গিয়েছে একদম ঘন্টার মধ্যে। Earlier EPR members valiantly resisted the Pakistani military junta in Halishahar, but by March 29 the Pakistan army had advanced, leading to a brief resistance before retreat। তো বলছে এর আগে ইপিআর মেম্বাররা পাকিস্তানি মিলিটারি যে জান্তা বাহিনী হালি শহরে, তো ইপিআর মেম্বাররা কিন্তু খুব সাহসিকতার সাথে কিন্তু বাধা দিয়েছে, যুদ্ধ করেছে, কিন্তু বাই মার্চ 29 মার্চের মধ্যে পাকিস্তানি আর্মি আরও অ্যাডভান্স হয়েছে এবং এই ইপিআর কিন্তু একটু ফেরত যেতে হয়েছে, একটু ব্রিফ রেজিস্ট্যান্স থেকে তারা একটু সরে আসতে হয়েছে। অন মার্চ 31 local Biharis initiated the massacre, searching houses, murdering young Bengalis and setting homes ablaze। তাহলে মার্চের 31 তারিখে লোকাল বিহারিরা আরও এই যে ম্যাসাকার ইনিশিয়েট করেছে, গণহত্যার একটা শুরু করেছে লোকাল বিহারি যারা, তারা কি করেছে পুরো বাড়িঘর খুঁজে খুঁজে ইয়াং বাঙালি খুব যুবক বাঙালিদেরকে মার্ডার করেছে, হত্যা করেছে এবং ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে। সো দ্যাটস ইট ফর টুডেজ ক্লাস। আশা করি কাজে লাগবে। পুরো সপ্তাহের যত প্রয়োজনীয় সম্পাদকীয় ছিল আমরা পড়ে ফেলেছি, আর আমাদের যে দুটো পিডিএফ আমরা দিচ্ছি সেই দুটো পিডিএফই আপনারা আমাদের ক্লাসের ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবেন। তো সেগুলো কাজে লাগাবেন আশা করি। পরবর্তী ক্লাস নিয়ে পরবর্তী অ্যানালিসিস হবে আমাদের নেক্সট উইকে। দেখা হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।